অসৎ উদ্দেশ্যে 4 মোবাইল কোম্পানির ভ্যাট সংক্রান্ত সুদ মওকুফ, সাবেক কর কমিশনার ওয়াহিদার বিরুদ্ধে দুদকের মামলা। হাড়িপাতিল বিক্রেতা থেকে শত কোটির মালিক, নারায়ণগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা রনির বিরুদ্ধে দখল চাঁদাবাজির অভিযোগ। ঘর পেল আরও 18,000 পরিবার, গৃহ ভূমিহীন মুক্ত 58 জেলা। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ঘর দিবেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই আমরা কিন্তু তালিকা করেছি, যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। ভারতের জোট সরকার বাংলাদেশের জনগণের পাশে থাকবে আশা বিএনপির। আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের বিবেচনায় জনস্বার্থ। এবং চট্টগ্রামে খালে পড়ে 2 শিশু এখনো নিখোঁজ, কাল ফের উদ্ধারে নামবে ফায়ার সার্ভিস। রাজধানীতে গ্যাস বিস্ফোরণে নিহত 1। সংবাদ রাতে দেখলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি রানা ইসলাম। সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমানের বিরুদ্ধে 4 মোবাইল অপারেটর কোম্পানিকে অসৎ উদ্দেশ্য এবং ক্ষমতার অপব্যবহার করে 152 কোটি টাকা অপরিশোধিত সুদ মওকুফ করার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুপুরের সংবাদ সম্মেলনে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন জানান, বিভাগীয় তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে মামলা। মাজহারুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। 2016 থেকে 2019 পর্যন্ত 16টি নথিতে দেশের শীর্ষস্থানীয় 4 মোবাইল কোম্পানি গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও এয়ারটেলকে 152 কোটি টাকার বেশি পরিমাণ অপরিশোধিত সুদ মওকুফ করেন সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমান। 16টি নথির মূল বিষয়গুলো ছিল স্থান ও স্থাপনার ভাড়ার উপর প্রযোজ্য ভ্যাট আদায় সংক্রান্ত। কিন্তু কমিশনার ওয়াহিদা রহমান ক্ষমতার অপব্যবহার করে একক নির্বাহী আদেশে ভ্যাট আদায় না করার সিদ্ধান্ত নেন। এমন সিদ্ধান্তে তিনি ব্যক্তিগতভাবে লাভবান হলেও আর্থিক ক্ষতি হয়েছে রাষ্ট্রের। দায়িত্বে থাকা অবস্থায় ওয়াহিদা রহমানের ক্ষমতার অপব্যবহার এবং অপকর্মের তদন্তে কমিটি গঠন করে কর কমিশন। তদন্তে দোষী সাব্যস্ত হয় তার নথিপত্র দুদকে পাঠালে মামলা করে দুর্নীতি বিরোধী এই সংস্থাটি। মামলার অভিযোগে বলা হয়, বিশ্বাস ভঙ্গের মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতি করে 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন ওয়াহিদা রহমান। আইনের ব্যত্যয় ঘটিয়ে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে এখতিয়ার বহির্ভূতভাবে 16টি নথিতে 4টি মোবাইল অপারেটর কোম্পানি অপরিশোধিত সুদ বাবদ পাওনা 152 কোটি 89,390 টাকা মওকুফ করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে দণ্ডবিধির 218/409 ধারা এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5(2) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দুদক সজেকার ঢাকা 1-এর মামলা নম্বর 9 আজ 11 জুন 2024 তারিখে রুজু করা হয়। দুদক সচিব আরও জানান, কর মওকুফের বিনিময়ে মোবাইল অপারেটরগুলো থেকে আর্থিক কোনো সুযোগ সুবিধা নিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে তারও ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু সরকারের আর্থিক ক্ষতি করা হয়েছে, সেই জন্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তকালে সেটি সবকিছু এইসব বিষয়গুলো আশা করি এসে যাবে। সরকারি বিভিন্ন সংস্থা ওয়াহিদা রহমানের বিরুদ্ধে তদন্ত করে দুর্নীতির প্রমাণ পেয়েছে বলে জানান দুদক সচিব। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। অনলাইন চেক জায়ান্ট কোম্পানিগুলো থেকে কর ও ভ্যাট আদায়ের বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল না করায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিকাল জলিলের বেঞ্চ আগামী 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন। এর আগে 2020 সালে এই বিষয়ে করা রিট পিটিশন নিষ্পত্তি করে এসব টেক কোম্পানিকে রাজস্বের আওতায় আনতে নির্দেশনা দিয়ে রায় দেন হাইকোর্ট। একই সাথে এর অগ্রগতি জানিয়ে 6 মাস পর আদালতে বিবরণী হলফনামার আকারে দাখিলের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিনীয় কোম্পানিগুলো থেকে রাজস্ব আদায়ের বিবরণী জমা দেয়নি জাতীয় রাজস্ব বোর্ড। প্রতি 6 মাস অন্তর অন্তর একটি বিবরণী হলফনামা আকারে হাইকোর্টে দাখিলের নির্দেশ দিয়েছিলেন আদালত। কিন্তু অদ্যাবধি আমাদের জানা মতে এই জাতীয় রাজস্ব বোর্ড এই হলফনামা অর্থাৎ রায়ের আদেশের আলোকে রায়টাকে কমপ্লাই করে কোনো হলফনামা দাখিল করেননি। এটি আদালত অবমাননার শামিল। এই কারণে ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট একটি আদালত অবমাননার মামলা করেছিলেন। সেই আদালত অবমাননার মামলায় আজকে মাননীয় হাইকোর্ট জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন। একসময় ছিলেন হাড়িপাতিল বিক্রেতা,
এরপর ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে এখন শত কোটি টাকার মালিক। মাত্র কয়েক বছরে আঙুল ফুলে কলাগাছ হয়েছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনি। তার বিরুদ্ধে অভিযোগ জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ ইপিজেডের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ আর আধিপত্য বিস্তার করে গড়েছেন এই সম্পদ। সহকর্মী বিল্লাল হোসাইনের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। নৌকা সোনারগাঁয়ে থাকছে, নৌকা থাকবে ইনশাআল্লাহ। 7 জানুয়ারি এই শম্ভুপুরা থেকে বিপুল ভোটে নৌকার জয় নিয়ে আমরা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিব। 2011 সালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন সোহাগ রনি। এখন তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তবে একসময় তিনি সোনারগাঁয়ের মোগরাপাড়া পুরান বাজারে মাটির তৈরি হাড়ি পাতিল বিক্রয় করতেন। তার আগে ছিলেন সাবেক এক ইউপি চেয়ারম্যানের গ্রাম্য লাঠিয়াল বাহিনীর সদস্য। সে চেয়ারম্যানের হাত ধরেই তার রাজনীতিতে হাতেখড়ি। দেশ টিভির অনুসন্ধানে দেখা যায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাসিন্দা সোহাগ রনির এই এলাকাতেই বেশ কয়েকটি বাড়ি রয়েছে। তার মধ্যে মোগরাপাড়া পুরান বাজারে একটি 3 তলা বাড়ি, পাশের এলাকা ফুলবাড়িয়াতে আরেকটি 4 তলা বাড়ি, কামারগাঁও এলাকাতে গড়েছেন 7 তলা একটি বহুতল ভবন ও দোতলা আরেকটি বাড়ি। সেই সঙ্গে সোনারগাঁওয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কিনেছেন কয়েক কোটি টাকা মূল্যের জমি। কামারগাঁও এলাকাতেও আরও 4টি জমির মালিক তিনি। সোনারগাঁ পৌরসভার আদমপুর এলাকাতে জমির মালিকানা আছে তার নামে। নারায়ণগঞ্জ নগরীর জামতলা আবাসিক এলাকায় এনএস টাওয়ারে কোটি টাকা মূল্যের ফ্ল্যাটের মালিকও সোহাগ রনি। চলাচল করেন প্রায় কোটি টাকা মূল্যের 2টি গাড়িতে। বাড়ি গাড়ি ছাড়াও সোনারগাঁও রিসাইকেল ইন্ডাস্ট্রিজ, সুলতান কনস্ট্রাকশন লিমিটেড ও সাফওয়ান ট্রান্সপোর্ট এজেন্সির মালিকও তিনি। একই উপজেলায় আবু তাওমা ওভারসিজ লিমিটেড নামে আরেকটি প্রতিষ্ঠানের মালিকানায় পাওয়া গেছে তার নাম। তিনি শুধু দেশেই নয়, সৌদি আরবের জেদ্দা শহরে নিয়েছেন আরেকটি কাপড়ের দোকান। স্থানীয়দের অভিযোগ মাত্র 15 বছরে জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ইপিজেডের ওয়েট্রেস সেক্টরের নিয়ন্ত্রণ আর আধিপত্য বিস্তার করেই গড়েছেন এসব সম্পদ। তার এসব সম্পদ দেখাশোনায় গড়েছেন বিশাল পেটুয়া বাহিনী। তাদের ভয়ে মুখ খুলতে রাজি হননি অনেকেই। আমার মতো 20-25 জায়গা সগ্রণী বেচে দিছে, সবাই ঘুরতেছে। হ্যাঁ, আমরা টাকাও পাই নাই। লোকজন ছিল আগে জায়গা সব দর করে নিয়ে বারো বরট করে কোম্পানি থেকে টাকা পয়সা নিয়ে পাবলিকে না দিয়া একচেটিয়া সে সব টাকা আত্মসাৎ করছে। আমার ছেলে ব্যবসা করতো, বিএস পাস, পাশাপাশি একটু ব্যবসা করছে। ভাসি আমার যেমন বুকটা খালি করছে, হ্যারমার বুকটা খালি করে। সাবেক ছাত্রলীগ নেতা রনির এমন অপকর্মে বিব্রত জেলা আওয়ামী লীগও। নেতারা বলছেন তার বিরুদ্ধে নেওয়া হবে দলীয় ব্যবস্থা। শুধু সোনারগাঁয়ে না, এটা সারা দেশে আমরা দেখতে পাচ্ছি। এটা সম্পূর্ণভাবেই আমি আশা করি আমাদের কমিটিটা হলে এটা যাতে না হয় এ বিষয়ে অবশ্যই আমরা যত্নবান হব। সম্পদের কথা স্বীকার করলেও বৈধ পথেই উপার্জনের দাবি সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ রনির। সব মিলে ধরেন আপনার 8-10 কোটি টাকার মালিক হতে পারে। মানুষ অনেক কিছু বলে। সোহাগ রনি এখানে জমি জোর করে আমাদেরকে দখল করে আমাদের টাকা দেয় নাই বা আমাদের জোর করে জমি নিয়ে গেছে, এরকম ধরনের কোনো প্রমাণ কিন্তু নির্বাচনের আগে আমার বিরুদ্ধে কেউ মানববন্ধনও করে নাই আর আমার বিরুদ্ধে বলেও নাই। শীতের মধ্যে গোসল করে আমরা ফজর নামাজ পড়ছি, ওই ঘরের সন্তান আমরা। অতএব আমরা রাজনীতি করতে গেলে অনেক ধরনের মন্তব্য করবি। সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে রাতারাতি শত কোটি টাকার মালিক বনে যাওয়াদের বিরুদ্ধে দুদককে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। যদিও দুদক বলছে অভিযোগ পেলে অনুসন্ধান করবে তারা। আমরা দাবি করব অনতিবিলম্বে দুদক নামে যে সংগঠন আছে তারা যেন তাদেরকে ধরে এই ধরনের টাকা অর্জন করছে তাদের বিরুদ্ধে যেন এই ধরনের অভিযান অনতিবিলম্বে শুরু হয়। দুদকের কাছে যে কেউ অভিযোগ করতে পারে, আমরা এগুলো হেডকোয়ার্টার পাঠিয়ে দেই, হেডকোয়ার্টার থেকে অনুমোদন সাপেক্ষে আমরা ব্যবস্থা করি। দলীয় পরিচয় ব্যবহার করে অঢেল সম্পদের মালিক রনির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের ঘর তৈরি করে দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের আওতায় জমি সহ আরও 18,566টি ঘরের দলিল হস্তান্তর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এর মধ্য দিয়ে দেশের 58টি জেলা এবং 464টি উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত হলো। পুনর্বাসিতরা আত্মমর্যাদা বোধ ফিরে পেয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান।
আশ্রয়ন প্রকল্প 2 এর আওতায় পঞ্চম পর্বের দ্বিতীয় ধাপে লালমনিরহাট, কক্সবাজার ও ভোলার গৃহ ও ভূমিহীন 18,566টি পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার জমির মালিকানা সহ ঘর। মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের মাঝে জমির দলিল হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ন প্রকল্পে পুনর্বাসিতদের মাঝে আত্মবিশ্বাস, আত্মমর্যাদা বোধ ফিরে এসেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জনগণের সেবক হিসেবে কাজ করছে আওয়ামী লীগ সরকার। আমরা এসে জনগণের সেবক হিসেবে আমাদের যাত্রা শুরু করি। তখন থেকেই আমি উদ্যোগ নিয়েছিলাম যে ভূমিহীন মানুষদের জন্য আমরা যা পারি, তখন আর্থিক অবস্থা বাংলাদেশের খুবই খারাপ ছিল, তার মধ্যেও ভূমিহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার জন্য আশ্রয়ন প্রকল্প নামে একটি প্রকল্প নিয়ে আমরা ঘর বানাতে শুরু করি। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় এই আশ্রয়ন প্রকল্প দিয়ে মানুষকে পুনর্বাসন করেছি, তাদের জীবনের যে পরিবর্তনটা এসেছে, একটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ ফিরে এসেছে। একটি দেশকে উন্নত করতে হলে এটা সবথেকে বেশি প্রয়োজন। ঘূর্ণিঝড় রিমালে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘর নির্মাণ এবং উপকরণ দিয়ে সহায়তার কথা জানান প্রধানমন্ত্রী। গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি। এ সময় আরো 70টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন সরকার প্রধান। এর মধ্য দিয়ে দেশের 58টি জেলা এবং 464টি উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত হলো। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। ভারতের নবনির্বাচিত জোট সরকার বাংলাদেশের কোনো দল নয়, বরং জনগণের পাশে থাকবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। তাদের দাবি, বিশ্ব রাজনীতিকে বিবেচনায় নিয়েই দেশের মানুষের স্বার্থ অক্ষুণ্ণ রেখে আন্তর্জাতিক সম্পর্ক তৈরিতে কৌশল নিচ্ছে বিএনপি। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতাসীন আওয়ামী লীগকে একতরফা সমর্থনের অভিযোগ এনে ভারতের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে সরব হয় বিএনপি সহ সমমনা রাজনৈতিক দল ও জোটগুলো। ভারতীয় পণ্য বর্জনের আহ্বানও জানান অনেকে। সম্প্রতি অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও আবার জোট সরকার গঠন করেছে বিজেপি। ভারতের নবগঠিত জোট সরকার বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানাবে, এমনটি প্রত্যাশা বিএনপির। একপক্ষীয় সম্পর্ক রাখার যে তাদের যে একটা আগ্রহ বা তাদের যে একটা প্রবণতা, এর থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। তাদেরকে চিন্তা করতে হবে যে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে প্রত্যাশিত বিষয় কোনটা। এ ব্যাপারে তো তাদের হস্তক্ষেপ করা মোটেই উচিত না, বরং উল্টোটা করা উচিত, দেখার যাতে তাদের ওই উদাহরণ আমরা এখানে অনুসরণ করতে পারি। ওদের যেরকম একটা রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার জনগণের জন্য তারা সৃষ্টি করছে এবং ওইটাকে প্রোটেকশন দিচ্ছে, আমি চাই যে আমাদের দেশেও কোনো স্বৈরাচারী সরকারকে, কোনো অবৈধ সরকারকে সমর্থন দিয়ে আমাদের সেই অধিকারগুলা মানে কন্টিনিউয়াসের জন্য আমরা কেউ হরণ করতে না পারি। দলটির নেতারা বলছেন, আন্তর্জাতিক বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে দেশের জনগণের স্বার্থকে সবার আগে বিবেচনায় নিচ্ছে বিএনপি। বাধ্য হওয়ার মতো কর্মকৌশল আমাদের যেটা করা দরকার, বিশ্বের পরিবর্তিত পরিস্থিতির কারণে আমরা অনেক জায়গায় সেটা পারছি না, কারণ হঠাৎ হঠাৎ পট পরিবর্তন হয়ে যাচ্ছে। ব্রিটেনে, ফ্রান্সে সাম্প্রতিককালে যেটা হলো, ভারতের ফলাফল যেভাবে হলো, এগুলোর উপরে লক্ষ্য রেখে তো কৌশল পরিবর্তন করতে হচ্ছে ঘন ঘন। এই জন্য এটা থিতু হতে পারছে না। আমাদের সমমর্যাদা রেখে আমরা প্রতিবেশী দেশ যতই শক্তিশালী, যতই বড় হোক, আমাদের মর্যাদা ক্ষুণ্ণ করে আমরা কোনো সম্পর্ক করতে চাই। কিন্তু আমাদের মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে, রাষ্ট্রীয় মর্যাদা, দেশের মর্যাদা, মানুষের মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে আমরা ভারতের সাথে সম অধিকার ভিত্তিক ভালো সম্পর্ক চাই। এটা হইল আমাদের নীতি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। রাজধানী গাবতলী হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। এখনো নেই ক্রেতার আনাগোনা, নিরাপত্তার সতর্ক ইজারাদার। কলকাতায় নির্মমভাবে হত্যার শিকার এমপি আনার চোরাচালানের সাথে যুক্ত ছিলেন।
এমন কথা কখনো বলেননি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজারবাগ পুলিশ লাইসেন্সে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আমাদের পক্ষ থেকে কোনোদিন বলা হয়নি যে চোরাচালানি কোনো রাজনীতি। আমরা সবসময় বলে আসছি এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে। আমরা এখন তদন্ত করছি, তদন্তর পরে আপনাদেরকে জানাবো। পুলিশের ট্রেনিংয়ের সময় এই মানসিক স্বাস্থ্য নিয়ে তাদেরকে বিস্তারিতভাবে কয়েকদিন তাদের পরামর্শ দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, যাতে তাদের মেন্টাল স্ট্রেসটা তাদের মানে কম থাকে। সেই জন্য তাদের একটা কোর্স মানে 2-1 দিনের একটা কোর্স চলে এবং সেই ব্যাপারে আমাদের এই যে ঘটনা ঘটছে এইটার কারণ এবং এটা কিভাবে ভবিষ্যতে আমরা কিভাবে যাব সেইটা নিয়ে আমরা আমাদের আইজিপি সাহেব রিসার্চ করছেন। চট্টগ্রামে চাপতাই খালে পড়ে এখনো নিখোঁজ 2 শিশু। প্রায় 4 ঘন্টা অভিযান চালিয়েও উদ্ধার করতে না পেরে রাত 8:30টার দিকে অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপমহাসাগরী পরিচালক আব্দুল্লাহ জানান, আগামীকাল সকালে আবার অভিযান চালানো হবে। জানা যায় বিকেল 4টার দিকে চাপতাইয়ের সুইস গেট এলাকায় নিখোঁজ হয় ওই 2 শিশু। খবর পেয়ে এরপর ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের 2টি ইউনিট উদ্ধার অভিযানে নামে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই 2 শিশু ককশিট নিয়ে খেলা করছিল পানিতে। এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। তবে এখন পর্যন্ত নিখোঁজ 2 শিশুর পরিচয় জানা যায়নি। মেলেনি তাদের পরিবারের কারো সন্ধানও। আমাদের কাছে কোনো বাচ্চার গার্ডিয়ান এখনো আসেন নাই, আমরা অবস্থানে দেখতে পাই নাই। বাট স্থানীয় জনগণ যেহেতু আমাদেরকে মেসেজ দিয়েছেন বা জনশ্রুতি অনুসারে আমরা আমাদের উদ্ধার কার্যক্রম চালাচ্ছি। জোয়ারের কারণে বাড়ার কারণে যেখানে পড়েছেন সেখানে আছেন কিনা না এরা সামনে চলে রাখছেন সেই ধারণাকে লেখে আমরা কিন্তু অনেক দূরে আমরা আমাদের ডুবুরে কাজ করছি। আপনারা দেখছেন সে লাইফ লাইনের মাধ্যমে আমরা কাজ সার্চ করে দেখছি আসলে কি আছেন কিনা এখানে। পুরনো সিলিন্ডার ভাঙতে গিয়ে ছড়িয়ে পড়া গ্যাসে অসুস্থ হয়ে মারা গেছেন এক ব্যক্তি। অসুস্থ হয়ে পড়েন আরও কয়েকজন। রাজধানীর আদাবরের বেড়িবাঁধ এলাকায় ভাঙাড়ি দোকানে এই ঘটনা ঘটে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া 14 জনের মধ্যে ভর্তি আছেন 5 জন। এদিকে এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত সাদাত নিশাদের রিপোর্টে। গাবতলী মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প এলাকায় সোমবার রাত 3:30টার দিকে ভাঙাড়ি দোকানের কর্মচারীরা পুরাতন গ্যাস সিলিন্ডার ভাঙতে গেলে মুহূর্তে ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস। এতে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। চোখ জ্বলছে, আমি মনে করছি ঘুম কম হচ্ছে, আমি বাথরুমে যাওয়া লাগছে, তখন আর খুঁজে পাচ্ছি না বাথরুম, তখন সোজাই ছিঁড়ে ওই আমি বেড়িবাঁধে উঠছি। রাত মানে 3টার সময় ওই সিলিন্ডারের মাথায় বাড়ি দিলে ওটা লুজ হয়ে গেছে, গ্যাস বাইরে আনতেছে। তখন একটা ঘেরান আসি গেছে, তখন মানে বুকের পরপরই উঠে গেছে। হ্যাঁ, উঠার পরে তখন কে কায় দৌড় মারলো নিজের জীবন ধরে আমিও তখন ওখানে হাট ফেলে ওখানে পড়ে গেছিলাম। ওরা সবাই বলতেছে আমাদেরকে বাঁচাও, মানে এরা নিঃশ্বাস নিতেছে আর বলতেছে, কেউ পারতেছে, কেউ নিতেছে, কেউ হুয়া পড়তেছে। এভাবে 13-14 জন তারা আহত হয়ে গেছে। ভাঙাড়ি দোকানীদের অসাবধানতায় এমন কর্মকাণ্ডে শাস্তির দাবি করেন সাধারণ মানুষ। দোকান এক জায়গায় ভাঙছে আর আরেক জায়গায়, তা ও সচেতন হিসেবে আরেকজনের ক্ষতি করলো, হয়তো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত সরকারের। কি বলবো, এদের সাজা দেওয়াই উচিত, কেননা এরা যেখানে সেখানে এরকম কাজ করে। এ ঘটনায় কবির হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে, আর অসুস্থরা চিকিৎসা নিচ্ছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। কার্বন মনোক্সাইড গ্যাসের বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে জানান হাসপাতালের পরিচালক। আমাদের এখানে এখন পর্যন্ত 14 জন রোগী চিকিৎসা নিয়েছেন, যার 9 জন চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। 6 জন আমাদের এখানে ভর্তি আছেন। 6 জনের মধ্যে একজন আশঙ্কাজনক ছিল। এই রোগীকে পর্যাপ্ত অক্সিজেন এবং রেসপিরেটরি গ্যাস সাপ্লাই দিয়ে সেই রোগীটাকে রিস্টোরেশন অর্থাৎ পুনরুদ্ধার করা হয়েছে। রোগীগুলো আশা করি এখন সব রোগীগুলো আশঙ্কামুক্ত আছে। এই ঘটনায় দোকানের মালিকের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে সিলিন্ডারটি নিষ্ক্রিয় করে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাজ তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজিজ বেনজিরদের দুর্নীতির দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। তলানিতে ঠেকেছে দেশের অর্থনৈতিক অবস্থা। মঙ্গলবার মানিকগঞ্জ মুন্নু সিটিতে জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ কথা বলেন মির্জা ফখরুল। আজকে বাংলাদেশ সম্পূর্ণভাবে একটা আধিপত্যবাদ শুধু নয়,
এটা আধিপত্যবাদ সঙ্গে ফ্যাসিবাদের কবলে পড়েছে। যারা আজকে বাংলাদেশকে শাসন করছে এদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাই আজকে তারা এই নির্বাচনকে বাদ দিয়ে তারা তাদের মতো করে সেই নির্বাচন করছে, যে নির্বাচন জনগণ 7 তারিখে বর্জন করেছে, কেউ ভোট কেন্দ্রে যায়নি। সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতির দায়িত্বে থাকা অবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানিয়ে একই সাথে দৈত্য দায়িত্ব দিয়ে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম ধ্বংস করেছিল বিএনপি। বিএনপি নির্বাচন ছাড়াই ক্ষমতায় যেতে চায় বলে অভিযোগ করেন আওয়ামী লীগ নেতারা। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। দলের নেতারা বলেন, শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করার ফর্মুলা নিয়েই 2007 সালে তাকে গ্রেপ্তার করে তত্ত্বাবধায়ক সরকার। সংবিধানের যে 58 অনুচ্ছেদে যেখানে কেয়ারটেকার গভর্নমেন্ট সংবিধানে সংযুক্ত করা হয়েছিল, সেই অনুচ্ছেদের খেলাপ করে ওই সময়ের বিএনপি নির্বাচিত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনকে ডাবল দায়িত্ব দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রদান করা হয় এবং সেদিনই তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতাকে হত্যা করে বিএনপি। খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করে না, আমাদের প্রিয় নেত্রীকে রাজনীতি থেকে মাইনাস করার ফর্মুলা নিয়েই তারা সেদিন আমাদের প্রিয় নেত্রীকে গ্রেফতার করেছিল। খালেদা জিয়াকে পরে লোক দেখানো একটা গ্রেফতার খালেদা জিয়াকে করেছিল অনেক পরে, এবং আমাদের নেত্রীর বিরুদ্ধে একটা না প্রায় 10 খানেক মামলা, খুনের মামলা সহ 10 খানেক মামলা আমাদের নেত্রীর বিরুদ্ধে একে একে দেওয়া হয়েছিল। বিএনপির নির্বাচনে অংশগ্রহণ না করার সমালোচনা করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, ফলাফল খারাপ হবে জেনেও দেশের মানুষের কল্যাণের কথা ভেবে অতীতে বারবার নির্বাচনে গেছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুকে হত্যা করার পর জানি জিয়াউর রহমানের সময় ইলেকশনের ফলাফল কি হবে, আমরা ইলেকশনে গেছি। এরশাদের সময় আমরা ইলেকশনে গেছি প্রতিবাদ হিসাবে, জনগণকে ধরে রাখার জন্য, জনগণের কাছে আমাদের কথা পৌঁছানোর জন্য, এবং 2001 সালে যে মেকানিজম করে তারা নিয়ে গেল আমাদের বিজয় ছিনতাই করলো, এগুলো জেনে শুনেই আমরা ইলেকশনে যেতাম। কারণ জনগণকে ধরে রাখতে হবে, সংগঠনকে বড় করতে হবে, ঐক্যবদ্ধ রাখতে হবে। বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। কোরবানি ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর গাবতলী হাটে কোরবানির পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। তারা জানান, এখনো হাটে নেই আশানুরূপ ক্রেতার দেখা। আর হাট ইজারাদার বলছেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় তৎপর রয়েছে পরিচালনা কমিটি। বিস্তারিত ফজলে আদিত্য রিপোর্টার। ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বসেছে 4টি গরুর হাট, আরও 2টি হাট বসানোর প্রক্রিয়া চলছে। আর দক্ষিণ সিটিতে বসেছে 9টি হাট। গাবতলী হাটে 2টি উট এনেছে আমজাদ ব্যাপারী। এই দুটির দাম হাঁকানো হচ্ছে 54 লক্ষ টাকা। আনুষ্ঠানিকভাবে হাট শুরু না হলেও ক্রেতার অপেক্ষায় আছেন প্রথম থেকেই। মূল্যটা হাঁকানো হয়েছে, উট ওইটা 28 লক্ষ টাকা, এটা 26 লক্ষ টাকা। আর পাকিস্তানি উট এইটা আর এটার খাবার খায় আপনার গরু, যেই খাবার খায় ভুসি, গমের ভুসি, ঘাস, পানি, গাজর। গাবতলী হাটে নানা জাত আর আকারের পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা। ব্রাহ্মা ও ফ্রিজিয়ান জাতের পাশাপাশি দেশি গরুর সমারোহ হাটে। আছে নানা জাতের খাসি ও ছাগল এবং দুম্বা। তবে এখনো নেই ক্রেতার দেখা। বিক্রেতারা বলছেন, হাট জমে উঠতে সময় লাগবে আরো 2-1 দিন। ওনার নাম হচ্ছে বুলবুল, সিরাজগঞ্জ হতে আসছি আমরা। দামটা 25 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। ছোট আছে, বড় আছে, মাঝারি সাইজ, যে চাইছেন সবই সাইজ পাইবেন। আর ক্রেতা এখনো নামেনি, আপনার ক্রেতা আপনি বুধবারের পরে থেকে নামবে। গরুর দামগুলো আছে 6.5, 7 এরকম দাম চাচ্ছে। কিতা এখন বর্তমান কম আসে, দেখি বলে ভাই আসবো না, জায়গা নাই, 2 দিন আগে আসবো আর কি। নিরাপত্তার জন্য পুলিশ এবং র্যাব, সাথে সাথে ডিজিএফআই, বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন আছে। 80 টাকা খুশি আছে, কিন্তু কোনো ক্রেতা এখনো পাইনি, আর কোনো ক্রেতা দামও বলেনি। গাবতলী হাট কেন্দ্রিক যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সংবাদটাতে আরো থাকছে, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ, জাতিসংঘে স্বাগত জানালো হামাস। বিমান দুর্ঘটনায় মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সহ নিহত 10।
2024-25 অর্থ বছরের গ্রামীণ নারী ও আদিবাসী সহ প্রান্তিক মানুষের মাথাপিছু বরাদ্দ দ্বিগুণ বৃদ্ধির দাবি জানিয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার ও অ্যাসোসিয়েশন ফর দ্য ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রস্তাবিত বাজেট নিয়ে সেমিনারে এ দাবি জানান বক্তারা। ধনিক শ্রেণীর স্বার্থে মাত্রাতিরিক্ত ভ্যাট ও আরোপের অভিযোগও করেন তারা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টার। বাজেট প্রক্রিয়া ও উন্নয়নে প্রান্তিক মানুষের অংশগ্রহণ ও ন্যায্য বরাদ্দ বিষয়ে সেমিনারের আয়োজন করে মানব সম্পদ উন্নয়ন গবেষণা কেন্দ্র HDRC এবং ভূমি উন্নয়ন ও সংস্কার সংস্থা ALRD। বাজেটে কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠী কিভাবে বঞ্চিত হচ্ছে তা তুলে ধরেন বক্তারা। আমাদের জন্য হিজরা গেজেট যেহেতু হয়েছে হিজরা বাজেট আমরা দ্বিগুণ করে এদেরকে পুনর্বাসন কর্মসংস্থান করতে হবে। গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে নিম্ন আয়ের শ্রমিক পর্যন্ত আমরা রেশনিংয়ের ব্যবস্থা চাই। যতক্ষণ না পর্যন্ত আমাদের শ্রমজীবী মানুষের পক্ষে এই বাজেট না আসে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকতে চাই। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত। বলেন, ঐতিহাসিকভাবে উপেক্ষিত পারিবারিক কৃষি, আদিবাসী ও প্রান্তিক মানুষের জন্য বাজেট বরাদ্দ দ্বিগুণ করার দাবি জানান তিনি। এই যে 4.5 গুণ কম মাথাপিছু চাইতে মিনিমাম 4 গুণ কম, এইটা মাথাপিছু দ্বিগুণ বাড়া। এই সামনের বাজেটে যে বাজেটটা এখন ড্রাফট আকারে আছে, যেটা ফাইনাল হবে এই মাসের শেষে, তাহলে তাদের জন্য বরাদ্দটা দাঁড়াবে 12,000 কোটি টাকার মতো, যেটা মোট বাজেটে 1.4%। বাজেটে গুটি কয়েক মানুষকে ধনী বানিয়ে 20 কোটি মানুষকে গরিব বানানো হচ্ছে বলে অভিযোগ করেন অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন। আগে কিন্তু আপনার প্রফেশনাল বডিগুলোর সাথে মতামত নিত, এখন কিন্তু যারা প্রফেশনাল বডি সুবিধাভোগী যে সমস্ত লোক, যিনি আসামি, উনি বিচারকের ভূমিকা আছে। মনে করেন এই যে ব্যবসা প্রতিষ্ঠানের সংগঠনগুলা, এরা বাজেট ঠিক করে, এরা বাজেটের ইয়ে করে, তাদেরকে জিজ্ঞাসা করে আপনারা সিদ্ধান্ত নেন। চলতি বছর বাজেটের পর মধ্যবিত্তের মাসিক ব্যয় 4000 টাকার বেশি বেড়ে যাবে। বাড়তি চাপ কমাতে রেশন ব্যবস্থার দাবি জানান বক্তারা। আমাদের 7,97,000 কোটি টাকার মধ্যে 45,000 কোটি টাকা যদি রেশন বাবদ বরাদ্দ থাকতো, তাহলে বাংলাদেশের শ্রমজীবী এবং কৃষক এবং শ্রমজীবী পরিবার, এই 2.5 কোটি পরিবার তারা কিন্তু রেশনের আওতায় আসতে পারতেন। যারা দেশের অর্থনীতিটাকে চালিয়ে রেখেছেন, যারা অর্থনীতিটাকে বাঁচিয়ে রেখেছেন, যারা ভ্যাট দিচ্ছেন, যারা ট্যাক্স দিচ্ছেন। পাহাড়ি আদিবাসীদের পাশাপাশি সমতলের আদিবাসীদের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানান তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। পুঁজিবাজারে মন্দা এবং বিনিয়োগ পরিস্থিতি বিবেচনা করে মূলধন আয়ের উপর থেকে কর আরোপের প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম মঙ্গলবার ডিএসই ব্রোকার্স ক্লাবে প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সভাপতি জানান, পুঁজিবাজারে অস্বাভাবিক পতনের কোনো যৌক্তিকতা নেই। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর লিখিত নির্দেশনাও চেয়েছেন তিনি। আমাদের এখানে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে যে আমাদের ভালো শেয়ার আসছে না। আপনারা সবাই জানেন যে আমরা বলার মতো কোনো নতুন কোম্পানি পাচ্ছি না। সেখানে আমাদেরকে একটা আশার আলো দেখিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমরা আশা করেছিলাম যে বাজেটটা আসছে, সেই বাজেটে এই স্টেট ওন এন্টারপ্রাইজের লিস্টিংয়ের ব্যাপারে একটা দিক নির্দেশনা থাকবে, একটা রোড ম্যাপ থাকবে, যে আগামী 6 মাস, 9 মাস, 1 বছরের মধ্যে আমরা কয়টা শেয়ার পাবো। বাজেট বক্তৃতায় সেটা আসে নাই, বাট তারপরেও এখনও যেহেতু বাজেট নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, যে সেটা যদি আমাদেরকে বলা হয় যে আগামী 6 মাস, 9 মাস, 1 বছরের মধ্যে যে সরকারের অন্তত 10টা কোম্পানি লিস্টিং করার ইচ্ছা আছে এবং প্ল্যান হচ্ছে, তাহলে আমার মনে হয় যে বিনিয়োগকারীদের জন্য এটা একটা আস্থার জায়গা তৈরি করবে।